মার্কিন সেনা প্রত্যাহার শেষ হওয়ার আগেই আফগানিস্তানে তালেবানের দাপট, দখলে নিচ্ছে একের পর এক শহর, উদ্বিগ্ন জাতিসংঘ। সিনেটের নাকচ যুক্তরাষ্ট্রের নির্বাচনী সংস্কার বিল, ভোটদান সহজের প্রক্রিয়ায় সায়নী রিপাবলিকানদের, চেষ্টা অব্যাহত রাখতে চায় ডেমোক্র্যাটরা। রাজ্য পরিচয় বাতিলের পর কাশ্মীরি নেতাদের সাথে প্রধানমন্ত্রী মোদির প্রথম শিরোনামগুলো দেখছিলেন দর্শক। এইসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। মার্কিন সেনা প্রত্যাহার শেষ না হতেই আফগানিস্তানে ভয়াবহ আকার ধারণ করেছে তালেবান। দেশটির অর্ধ শতাধিক জেলা এখন সশস্ত্র সংগঠনটির নিয়ন্ত্রণে। মঙ্গলবার কয়েক ঘন্টার লড়াইয়ে আফগান তাজিকিস্তান সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং দখলে নেয় তারা। তালেবানের এমন তৎপরতায় উদ্বিগ্ন জাতিসংঘ, সংস্থাটির শঙ্কা কার্যকর উদ্যোগ নেওয়া না গেলে আবারও তালেবানের শাসনে চলে যাবে আফগানিস্তান। প্রতিদিনই তালেবানের নতুন নতুন তৎপরতার খবর আসছে আফগানিস্তানে। মে মাসে পশ্চিমা সেনাবহর প্রত্যাহার শুরু হওয়ার পর নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে সশস্ত্র সংগঠনটি, যার ভয়াবহ রূপ দেখা গেল মঙ্গলবার। মাত্র 1 ঘন্টার লড়াইয়ে তাজিকিস্তান সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং শির খান নিয়ন্ত্রণে নেয় তালেবান যোদ্ধারা। প্রাণ বাঁচাতে অনেক নিরাপত্তা সদস্য পালিয়ে যান প্রতিবেশী তাজিকিস্তানে। গুরুত্বপূর্ণ অনেক এলাকায় প্রশাসন নিয়ন্ত্রণ হারানোয় উদ্বিগ্ন জাতিসংঘ। মে মাস থেকে আফগানিস্তানের 370 জেলার মধ্যে অর্ধ শতাধিকের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। তারা প্রাদেশিক রাজধানীগুলোর চারপাশে ঘাঁটি গেড়েছে। যখনই বিদেশি সেনাবহর পুরোপুরি সরবে, দখলে নিবে সেগুলো। তালেবানরা এমন অপতৎপরতা চালাতে থাকলে আবারও সৃষ্টি হবে দীর্ঘমেয়াদী সহিংসতার। এবছর সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা ফেরাতে চায় যুক্তরাষ্ট্র। তবে তালেবানের হুমকি ঠেকাতে আন্তর্জাতিক জোটের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ আফগান পররাষ্ট্রমন্ত্রীর। 2 দশক ধরে আফগান এবং আন্তর্জাতিক বাহিনী যে বলিদান দিল, সেটা নিষ্ফল পরিণাম কাম্য নয়। গত 20 বছরে যেভাবে ত্যাগ স্বীকার এবং সহযোগিতা দিয়ে এসেছে আন্তর্জাতিক বাহিনী, ভবিষ্যতেও তাদের সেভাবেই পাশে চায় আফগানরা। অবশ্য মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের স্পষ্ট বিবৃতি, কোনোভাবেই বাতিল হবে না সেনা প্রত্যাহারের সময়সূচি ও পরিকল্পনা। তালেবানের তৎপরতা যতই বাড়ুক না কেন, 2টো বিষয় অপরিবর্তিত থাকবে। 1, কূটনৈতিক সুরক্ষায় নিয়োজিত সেনারা ছাড়া বাদবাকি মার্কিনীদের প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ত, চিফ অফ কমান্ডারের নির্দেশনা অনুসারে সেপ্টেম্বরে শেষ হবে প্রক্রিয়াটি। জঙ্গি দমনে 2001 সালে আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনাবহর। 2 দশক পরও এ অভিযানের সাফল্য নিয়ে প্রশ্ন আছে বিশ্বজুড়ে। উল্টো এমন সময়ে মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ছে যখন তালেবান আগের চেয়েও শক্তিশালী। এমনকি আলোচনার টেবিলে ডেকে তালেবানকে কূটনৈতিক বৈধতা দেওয়ারও অভিযোগ আছে পশ্চিমাদের বিরুদ্ধে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। নিষেধাজ্ঞা অমান্য করায় ইরানের 36টি ওয়েবসাইটের ডোমেইন জব্দ করল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন আইন মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে। তবে কয়েক ঘন্টার ব্যবধানে বিকল্প ডোমেইনের মাধ্যমে পুনরায় কাজ শুরু করেছে ওয়েবসাইটগুলো। জানায় আদালতের নির্দেশনায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে ভুল তথ্য প্রচার এবং সশস্ত্র সংগঠনগুলোকে মদদ দেওয়ার অভিযোগ করে আসছে ওয়াশিংটন। বিবৃতিতে বলা হয়, ইরানের ইসলামিক রেডিও এবং টেলিভিশন ইউনিয়ন IRTVU পরিচালনা করে 33টি ডোমেইন। এর মধ্যে অন্যতম ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভি এবং আরবি ভাষার আল আলম চ্যানেল। বাকি 3টি নিয়ন্ত্রণ করে খতিব হিজবুল্লাহ, যার মাঝে অন্যতম ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পরিচালিত আল মাসিরা টিভি চ্যানেল। সাংবাদিক জামাল খাশোগি হত্যা মিশনে অংশগ্রহণকারীদের অন্তত 4 জন প্রশিক্ষণ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে এমন চাঞ্চল্যকর তথ্য মিলেছে। প্রতিবেদনে বলা হয়, 2018 সালে খাশোগি হত্যাকাণ্ডের 1 বছর আগে প্রশিক্ষণ নেন তারা। সারবেরাস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তির আওতায় প্রশিক্ষণে অনুমোদন ছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের। তবে এই বিষয়ে প্রতিষ্ঠানটির তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এড়িয়ে গেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কোনো নিবন্ধিত প্রতিষ্ঠানের বিষয়ে গণমাধ্যমের রিপোর্ট দেখে মন্তব্যের সুযোগ নেই বলে জানান মুখপাত্র নেড প্রাইস। 2018 সালে তুরস্কের কনসুলেটে ঢুকে নিখোঁজ হন সৌদি প্রশাসনের কট্টর সমালোচক জামাল খাশোগি। হত্যাকাণ্ডে যুবরাজ সালমানের জড়িত থাকার অভিযোগ পশ্চিমা গোয়েন্দাদের।
যুক্তরাষ্ট্রে নির্বাচনী আইন সংস্কারের জন্য ডেমোক্র্যাটদের প্রস্তাব নাকচ হয়ে গেল সিনেটে। মঙ্গলবারের ভোটাভুটিতে একজন রিপাবলিকান সিনেটরও ভোট দেননি এই প্রস্তাবের পক্ষে। রিপাবলিকানদের অভিযোগ, ডেমোক্র্যাটদের সুবিধা দিতেই এই সংস্কারের প্রস্তাব, যদিও ডেমোক্র্যাটরা বলছে সব নাগরিকের ভোটদানের প্রক্রিয়া সহজ করতে তাদের লড়াই অব্যাহত থাকবে। 1965 সালের ভোটাধিকার আইন প্রণয়নের পর এত বড় সংশোধনী প্রস্তাব ওঠেনি মার্কিন কংগ্রেসে। ফর দ্য পিপল অ্যাক্ট শিরোনামে 900 পৃষ্ঠার বিলে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার মোটামুটি প্রতিটি ক্ষেত্রেই সংস্কারের প্রস্তাব দেওয়া হয়। ডেমোক্র্যাটদের উত্থাপিত বিলে মার্কিনীদের ভোট প্রদান সহজ করার কথা বলা হয়। রাজ্যগুলোর স্বয়ংক্রিয় ভোটার নিবন্ধন, কৃষ্ণাঙ্গ ভোটাধিকার নিশ্চিত, আগাম ভোটের সময়সীমা 15 দিন, নির্বাচনের দিন সরকারি ছুটি ঘোষণা, ড্রাইভার লাইসেন্সধারী যে কেউ ভোটার হিসেবে নিবন্ধিত বলে গণ্য করা সহ ছোটখাটো বহু পরিবর্তনের উল্লেখ করা হয়। ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা ক্যান্সারের মতো যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ছড়িয়ে পড়েছে, আমাদের গণতন্ত্রকে কলুষিত করেছে, নির্বাচনের বিষয়ে আস্থা নষ্ট করেছে, যেটা ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। লাখ লাখ মার্কিনীর ভোটাধিকার নিশ্চিত আর সে প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। মার্চে কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়েছিল বিলটি। উচ্চকক্ষে এটি পাশে প্রয়োজন ছিল 60 সিনেটরের ভোট, তবে কোনো রিপাবলিকান সিনেটরই এর পক্ষে ভোট দেননি। তাদের অভিযোগ, ডেমোক্র্যাটরা একপেশে সুবিধা পাবে এই বিলে। এই বিল কিভাবে ভোটারদের ভরসা দেবে, বরং নির্বাচনী ব্যবস্থার উপরই আস্থাহীনতা তৈরি করবে। নির্বাচন কমিশনে পরিবর্তনের মাধ্যমে এটিকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হবে। এই দফায় নির্বাচনী আইন সংস্কারের উদ্যোগ ভেস্তে গেলেও ভোটের প্রক্রিয়া সহজ করার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ডেমোক্র্যাট নেতারা। এটা আমাদের মৌলিক অধিকারের প্রশ্ন। দেশের সবাই কি আসলে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন? ডেমোক্রেটিক বা রিপাবলিকানদের বিষয় নয়, সব মার্কিনীদের ভোটাধিকারের প্রশ্ন। তাই আমাদের লড়াই এখানেই শেষ নয়। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখে আগাম ভোট। তখনও আগাম ও মেইল ভোটের বিরোধিতা করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডরথি তাসরিন, যমুনা নিউজ। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে 39 লাখের কাছাকাছি মোট প্রাণহানি, 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 8,000-এর বেশি মানুষ। 3,67,000-এর বেশি মানুষের দেহে মিলেছে করোনা। মোট শনাক্ত এখন 18 কোটি ছুঁই। দৈনিক মৃত্যু সংক্রমণের শীর্ষে আবারও ব্রাজিল। মঙ্গলবারও লাতিন দেশটিতে করোনায় মারা গেছেন 2100-র মতো মানুষ, শনাক্ত হয়েছে 87,000-এর মতো। এদিন 1100-র বেশি মৃত্যুতে ভারতে মোট প্রাণহানি 3,90,000 ছাড়িয়েছে। দেশটিতে আরও 54,000 নতুনভাবে শনাক্ত। যুক্তরাষ্ট্রে এই দিন মৃত্যুবরণ করেন 341 জন। তবে দৈনিক মৃত্যুহারের দিক থেকে তৃতীয় অবস্থানে ছিল আর্জেন্টিনা। লাতিন দেশটিতে মঙ্গলবার প্রাণ হারান 791 জন। কলম্বিয়া এই সংখ্যা 614। দিনে 546 জনের মৃত্যু দেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের অন্তত 10টি দেশে শনাক্ত হলো ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। গবেষকরা বলছেন, উচ্চ সংক্রমণশীল ভারতীয় করোনা প্রজাতির বিস্তার ঠেকাতে ব্যবস্থা নেয় এটি রূপ পাল্টেছে, যার বৈজ্ঞানিক নাম B161721। মঙ্গলবারই ভারতের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট কমপক্ষে 22 জনকে আক্রান্ত করে। মোদী সরকার একে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট ঘোষণা করেছে। দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ভারত ছাড়াও 9টি দেশে এই ভ্যারিয়েন্টের আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সেগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চীন ও রাশিয়া। ডেল্টা ভ্যারিয়েন্টের পরিবর্তিত রূপকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে তালিকাভুক্ত করেছে। এদিকে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা ও কাপ্পার বিরুদ্ধেও কার্যকর অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক গবেষণা চালায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এতে ডেল্টা ও কাপ্পা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে গবেষণা করা হয়। এই প্রজাতিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এবং ভ্যাকসিন গ্রহণ করেছেন এমন 2 ধরনের ব্যক্তিদের অ্যান্টিবডি সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে দেখা যায় শক্তিশালী এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর অ্যাস্ট্রাজেনেকার টিকা। গেল সপ্তাহে একই কথা জানায় ইংল্যান্ডের জনস্বাস্থ্য দপ্তর। জানায়, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে 90% বেশি কার্যকর। জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন অঞ্চলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতে আনুষ্ঠানিকভাবে তারা এই দাবি উপস্থাপন করবেন। 2019 সালে জম্মু কাশ্মীরকে কেন্দ্রীয় শাসনের আওতায় আনার পর এটি হবে মোদীর সাথে অঞ্চলটির নেতাদের প্রথম বৈঠক। এই বৈঠক সামনে রেখে মঙ্গলবার কাশ্মীরের সিনিয়র নেতারা বসেন আলোচনায়। সেখান থেকে আসে কাশ্মীরের রাজ্য পরিচয় ও বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি তোলার সিদ্ধান্ত। স্বায়ত্তশাসন ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রতিবাদ মিছিলও করেন তারা। 2 বছর আগে
কাশ্মীরের রাজ্য মর্যাদা বাতিলের পর থেকেই উপত্যকার পরিস্থিতি থমথমে। যদিও আঞ্চলিক দলগুলোর অবস্থানের বিরোধী কাশ্মীরের বিজেপি নেতারা মঙ্গলবার শ্রীনগরে পাল্টা কর্মসূচিও পালন করে তারা। জনগণের দাবির কথা আমরা প্রধানমন্ত্রীকে জানাবো। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার সিদ্ধান্তটি ছিল বেআইনি ও সংবিধান পরিপন্থী। এ অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত প্রত্যাহারের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করেই মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক জোরদারের ঘোষণা দিল রাশিয়া। জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাংয়ের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের কথাও জানান তিনি। নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার মস্কো যান জান্তা প্রধান। 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর এটি তার দ্বিতীয় বিদেশ সফর। শুরু থেকেই মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষে অবস্থান রাশিয়ার। গত কয়েক বছরে জোরালো হয়েছে দুই দেশের সম্পর্ক। পশ্চিমা কিছু দেশ কালো তালিকাভুক্ত করলেও মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করছে রাশিয়া। গত সপ্তাহে জাতিসংঘ অধিবেশনে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়। অভিযোগ করা হয় দেশটির সামরিক সরকারকে বৈধতা দিচ্ছে রুশ প্রশাসন। প্রশান্ত মহাসাগরে শক্তিমত্তা প্রদর্শন করছে রাশিয়ার নৌ ও বিমান বাহিনী। মঙ্গলবার এই মহড়া ছিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী নৌবাহিনীকে সহযোগিতার জন্যই ছিল সামরিক এই তৎপরতা। 5টি রণতরী, 1টি সাবমেরিন অংশ নিয়েছে এই মহড়ায়। এর অন্যতম ভারিয়া ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এবং রণতরী মার্শাল শাপোনিকোভ, যাদের সহায়তায় মহড়ায় অংশ নেয় টুপোলভ 142 অ্যান্টি সাবমেরিন যুদ্ধ বিমান। জাতিসংঘের পর্যবেক্ষক দলকে জিনজিয়ানে প্রবেশের অনুমতি দিতে চীনের প্রতি আহ্বান জানালো 40টির বেশি দেশ। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে মঙ্গলবার এই প্রস্তাব তুলে ধরে তারা। কানাডার নেতৃত্বে এই প্রস্তাবে উইঘুর মুসলিম নির্যাতনের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। জাতিসংঘে কানাডার স্থায়ী প্রতিনিধি লেসলি নর্টন বলেন, উইঘুর নিপীড়ন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। চীনের উচিত অবিলম্বে জিনজিয়ানে আন্তর্জাতিক তদন্তে সহায়তা করা। নির্যাতনের বিষয়ে বেশ কিছু প্রমাণও তুলে ধরে কানাডা। দেশটির প্রস্তাবে সমর্থন জানায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি সহ 40টির বেশি দেশ। মানবাধিকার কর্মীদের অভিযোগ, জিনজিয়ানে 10 লাখের বেশি উইঘুরকে বন্দী করে রেখেছে চীন। বরাবরই অবশ্য উইঘুর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে চীন। কল্পনার উড়ন্ত গাড়ি এবার বাস্তবে, তাও আবার রেসিং কার। এমন তাক লাগানো ঘটনার জনক এয়ার স্পিডার নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। আলাউদা MK3 নামের এই উড়ন্ত গাড়ি নিয়ে হবে প্রতিযোগিতা। ঘন্টায় 160 কিলোমিটার গতিতে ছুটতে পারা এই গাড়ির প্রতিযোগিতায় ব্যবহৃত হবে বিশেষ ধরনের রেসিং কোর্স। সাইফাই কোনো মুভির দৃশ্য নয়, বাস্তবে উঠছে গাড়ি, তাও যেন তেন গাড়ি নয়, রীতিমতো রেসিং কার। আর এই অসম্ভবকে সম্ভব করেছে টেক প্রতিষ্ঠান এয়ার স্পিডার। সম্পূর্ণ নতুন এক আইডিয়া এটা। প্রযুক্তি খাতের ধারণাই পাল্টে দেবে এই উদ্যোগ। বিমান কিংবা ড্রোন নয়, এটা একটা উড়ন্ত গাড়ি। ব্যাটারি থেকেই আসবে শক্তি, ফলে এটা পরিবেশ বান্ধব। এয়ার স্পিডার বলছে তাদের মূল লক্ষ্য মাটিতে নয়, বরং আকাশে হবে কার রেস। সেই পরিকল্পনা বাস্তবায়নেই রেসিং কারের আদলে ডিজাইন করা হয়েছে এই আলাউদা MK3 গাড়িটির। উড়ন্ত এই গাড়িটির গতিবেগ হবে 160 কিলোমিটার পর্যন্ত। 0 থেকে 62 কিলোমিটারে গতি উঠবে 3 সেকেন্ডেরও কম সময়ে। এটাকে বিমানের গতি প্রতিযোগিতা মনে করলে ভুল করা হবে। যেভাবে মাটিতে রেসিং হয় সেভাবে রেসিং হবে এবার আকাশে। পার্থক্য শুধু এতটুকুই। 10টি ফ্লাইং কোর্স ব্যবহার করে চলবে রেসিং প্রতিযোগিতা। চালকদের নিরাপত্তায় গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। তবে উড়ন্ত এই গাড়ির ওজনটি ছিল নির্মাতাদের কাছে বড় চ্যালেঞ্জ। কার্বন ফাইবার দিয়ে তৈরি হয় এখন এর ওজন মাত্র 400 কেজি। চালকদের নিরাপত্তা নিশ্চিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমরা। সংঘর্ষে কিভাবে এড়ানো যায় তা নিশ্চিতে দিনের পর দিন কাজ করেছে আমাদের গবেষক দল। অবশেষে এই যানের ওপর ভার্চুয়াল ফোর্স ফিল্ড তৈরি করা হয়েছে, যাতে চালক নিরাপদে থাকেন। চলতি বছর পরীক্ষামূলকভাবে চলবে আলাউদা MK3। আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে এই উড়ন্ত রেসিং কারের প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা এয়ার স্পিডারের।
মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পর দ্বিতীয় ডোজ হিসেবে মডার্নার করোনা টিকা গ্রহণ করলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। মঙ্গলবার সরকারের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন। ৬৬ বছর বয়সী জার্মান এই নেতা এপ্রিল মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেন। কদিন আগে তিনি দ্বিতীয় ডোজ গ্রহণ করেন, যা মডার্নার ভ্যাকসিন। অবশ্য মার্কেলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা সেটি জানানো হয়নি। স্বল্পতা এবং উন্নত সুরক্ষায় টিকা মেশানোর গবেষণা চলছে বিভিন্ন দেশে। যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা মেশালে প্রাপ্তবয়স্কদের মধ্যে মৃত্যু থেকে মাঝারি মাত্রার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। বিশ্বব্যাপী 4 কোটি 10 লাখের বেশি মানুষ রয়েছে দুর্ভিক্ষের ঝুঁকিতে। মঙ্গলবার এমন প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। ঝুঁকিতে থাকা 43 দেশের এসব মানুষের জন্য জরুরি ভিত্তিতে $600 কোটি সহযোগিতা চেয়েছে জাতিসংঘের সংস্থাটি। প্রতিবেদন বলছে বিশ্বের 4টি দেশে আরও 6 লাখ মানুষ দুর্ভিক্ষের মতো দুরবস্থার মধ্যে রয়েছেন। WFPর হিসাব অনুযায়ী 2019 সালে দুর্ভিক্ষের মুখে থাকা মানুষের সংখ্যা ছিল 2 কোটি 70 লাখ, কিন্তু করোনা মহামারী শুরুর পর সংখ্যাটি দ্রুত বাড়তে থাকে। চলতি বছর যা দ্বিগুণ হয়। ক্ষুধা নিরসনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে 2020 সালে শান্তিতে নোবেল পায় বিশ্ব খাদ্য কর্মসূচি। তাদের দাবি, বিশ্বের মোট জনসংখ্যার 9 ভাগ বা 69 কোটি মানুষ এখনও প্রতি রাতে অনাহারে ঘুমাতে যায়। বিপুল সংখ্যক অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে কঙ্গোর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর 140 সদস্য। সোমবার নর্থ কিভু প্রদেশে এক আয়োজনে অস্ত্র জমা দেন বিদ্রোহী মিলিশিয়ারা। এ সময় স্বয়ংক্রিয় রাইফেল সহ অন্তত 70টি ভারী অস্ত্র জমা দেন তারা। হাততালি আর গান গেয়ে তাদের স্বাগত জানানো হয়। বিগত কয়েক বছরে নিরাপত্তা ব্যবস্থার চরম অবনতি হয়েছে আফ্রিকার দেশটিতে। বেড়ে গেছে প্রাণহানি, হামলার ঘটনা। এর প্রেক্ষিতে সম্প্রতি পূর্বাঞ্চলীয় 2 প্রদেশে মার্শাল ল জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ফেলিক্স শিশেকেদি। এরপরই সেনা অভিযানের ভয়ে অস্ত্র সমর্পণের ঘোষণা দেয় কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী। 2003 সালে গৃহযুদ্ধের অবসান হলেও এখনও অন্তত 120টি সশস্ত্র বাহিনী সক্রিয় আছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর বিভিন্ন প্রদেশে। আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোয় নিরাপত্তা বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলায় নিহত কমপক্ষে 11 পুলিশ সদস্য, এখনও নিখোঁজ আরও 4 জন। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুযায়ী ঈদগাঁও এলাকায় ত্রাণ বিতরণের সময় তাদের উপর হামলা চালানো হয়। নিখোঁজদের সন্ধানে চলছে জোরালো তল্লাশি অভিযান। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। জুনের শুরুতেই অঞ্চলটিতে হয়েছে বড় ধরনের সহিংসতা। সে সময় প্রাণ হারান কমপক্ষে 160 জন। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন অন্তত 7,000 পরিবার। দেশটির সরকারের হিসাবে আঞ্চলিক সহিংসতায় চলতি বছর গৃহহীন হয়েছেন 1.5 লাখের মতো মানুষ, যাদের 84% নারী ও শিশু। চিকিৎসা বিজ্ঞানের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় ঘটালো মিশরের প্রাচীন এক মমির। সোমবার ইতালির মিলানের পলিক্লিনিকো হাসপাতালে সিটি স্ক্যান করানো হয় এটির। মূলত তার চেহারা, জীবনযাপনের ধরন এবং মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পেতেই এমন উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণায় প্রাচীনকালের রোগ সম্পর্কেও ধারণা মিলবে। এছাড়া ফরেনসিকের মাধ্যমে পুনরায় চেহারা দেওয়ার চেষ্টা করা হবে মমিটির। বোঝার চেষ্টা করা হবে কোন কেমিক্যাল ব্যবহার করে এগুলো সংরক্ষণ করা হতো। ধারণা করা হচ্ছে প্রায় 3000 বছরের পুরনো মমিটি আনখেখোনৌসু নামে একজন ধর্মযাজকের। 1885 সাল থেকে ইতালিতে আছে মমিটি। একে জীবন্ত জাদুঘরের সাথে তুলনা করেছেন ইতালির গবেষকরা। ইঁদুরের উৎপাতে কারাগার থেকে সরিয়ে নিতে হচ্ছে হাজার হাজার কয়েদি ও কর্মীকে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এই ঘটনা ঘটেছে। ইঁদুরের আক্রমণে ব্যাপক ক্ষতিগ্রস্ত কারাগারটির বিভিন্ন আসবাব, নথিপত্র, অসংখ্য বৈদ্যুতিক তার খেয়ে ফেলেছে প্রাণীটি। ওষুধ দিয়েও কমানো যাচ্ছে না ইঁদুরের সংখ্যা। বাধ্য হয়ে ভবন খালি করে ফেলার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আগামী 2 সপ্তাহে 4 শতাধিক কয়েদি ও 200 কর্মীকে স্থানান্তর করা হবে ওয়েলিংটনের আরেকটি সেন্টারে। 4 মাস ধরে এই প্রক্রিয়া চলবে। কয়েক দশকের মধ্যে ইঁদুরের সবচেয়ে বড় উৎপাত দেখা দিয়েছে নিউ সাউথ ওয়েলসে। কোটি কোটি ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয়দের জীবন। নষ্ট হয়েছে কোটি কোটি ডলারের ফসলও। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।